ভাসানচরে আজ থেকে রোহিঙ্গা আবাসন শুরু। প্রথম ধাপে নৌবাহিনীর 14টি জাহাজে যাচ্ছে 500 পরিবার। প্রধানমন্ত্রীর দপ্তরের নামে শাওন আহমেদ প্রিন্সের প্রতারণা, ঋণ চাকরি বদলির নামে কোটি টাকা লোপাট। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যাচ্ছে না চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত নয় নিজস্ব পদ্ধতিও। চট্টগ্রামে হঠাৎ অস্থির চালের বাজার। এক সপ্তাহে কেজিতে দাম বেড়েছে 6 থেকে 10 টাকা, বিপাকে ভোক্তারা। এবং বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম তুলে ধরতেই ভাস্কর্য তৈরি করছে সরকার। দোলাইর পারে বেদি তৈরির কাজ প্রায় শেষ। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি সাফাত বিনফুল এবং আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। অবশেষে শুরু হলো রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেয়ার কাজ। পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন, যারা স্বেচ্ছায় যেতে চাইছেন শুধু তাদেরই নেওয়া হচ্ছে সেখানে। আর পররাষ্ট্র সচিব জানিয়েছেন, জানুয়ারিতে আগ্রহী রাষ্ট্রদূতদের ভাসানচর পরিদর্শনে নিয়ে যাবে সরকার। খুব শিগগিরই নেওয়া হবে জাতিসংঘের কারিগরি মিশনের প্রতিনিধিদের। আশ্রয় শিবির থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে চান এমন রোহিঙ্গাদের নিয়ে বৃহস্পতিবার উখিয়া কলেজ মাঠ থেকে যাত্রা শুরু করে 23টি বাস। টেকনাফ উখিয়া আশ্রয় শিবিরের 34টি ক্যাম্প থেকে 500 পরিবারের হাজারখানেক সদস্য যাচ্ছেন প্রথম ধাপে। শুক্রবার চট্টগ্রাম থেকে তাদের ভাসানচর নিতে প্রস্তুত নৌবাহিনীর 14টি জাহাজ। যাত্রাপথে নিরাপত্তা দিচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা যাচ্ছে ওখানে আমরা কাউকে জোর করে নিয়ে যাচ্ছি না। যারা যাচ্ছেন স্বেচ্ছায় যাচ্ছে, ভলান্টারিলি যাচ্ছে, এবং আমরা উই মেনটেইন দিস পজিশন যে আমরা কাউকে জোর করে নিয়ে যাব না। সুতরাং ইউএন এর যে ওনাদের যে ভয়, সেই ভয়টা, ওনাদের যে কনসার্ন, সেই কনসার্ন মায়ানমার সরকারকে ওনারা জানালে আমরা বরং খুশি হব। রোহিঙ্গা সংকট সামনে রেখে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে পররাষ্ট্র সচিব জানান, আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের সন্ত্রাসী তৎপরতা বাড়ায় উদ্বিগ্ন সরকার। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই সরকার এ ব্যবস্থা নিয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখেই ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়েছে। জাতিসংঘের কারিগরি মিশনের 2টো দলকে আগামী বছর নাগাদ সেখানে নেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া জানুয়ারিতে আগ্রহী রাষ্ট্রদূতদের ভাসানচর পরিদর্শনে নিয়ে যাবে সরকার। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, স্বেচ্ছায় যেতে চাইলে রোহিঙ্গাদের ভাসানচরে নেবার পূর্ণ অধিকার রয়েছে বাংলাদেশ সরকারের। ভাসানচরে যে অবকাঠামো বাংলাদেশ সরকার তৈরি করেছে তা প্রশংসনীয়। রোহিঙ্গাদের সেখানে নেয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণে রেখেছে ব্রিটেন। তবে সেখানে নেয়ার আগে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জরুরি। এজন্য জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কারিগরি মিশনের প্রতিনিধিদের ভাসানচর পরিদর্শন করতে দেওয়ার আবশ্যকতা রয়েছে। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়াতেই নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলেও মনে করে ব্রিটিশ হাইকমিশন। এছাড়া দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর জোর দিচ্ছে যুক্তরাজ্য। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাসানচরের স্থানান্তরের অংশ হিসেবে রোহিঙ্গা দলটিকে রাখা হয়েছে চট্টগ্রামে। সকালে নৌবাহিনীর জাহাজ দলটিকে নিয়ে রওনা হবে ভাসানচরের উদ্দেশ্যে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সহকর্মী নাফিজা দৌলার কাছে। নাফিজা, আজ তো আনুষ্ঠানিকভাবে প্রথম রোহিঙ্গাদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে, তো ঠিক কখন তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং যারা স্বেচ্ছায় যেতে চাচ্ছেন তাদের সংখ্যাটা আসলে কেমন?
আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চট্টগ্রামের জাহাজের যেটি আছে সেখানে অবস্থান করছি এবং এখানে কিন্তু রোহিঙ্গারা ইতিমধ্যেই লাইন ধরে দাঁড়িয়ে আছেন। যারা স্বেচ্ছায় যেতে চাচ্ছেন মূলত তাদেরই এখানে ভাষাঞ্চলে সরিয়ে নেওয়া হচ্ছে এবং রোহিঙ্গাদের আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 400 পরিবারের 1645 জন রোহিঙ্গা প্রথম ধাপে যাচ্ছেন ভাষাঞ্চলে এবং এই জাহাজটি কিছুক্ষণের মধ্যেই রওনা দিবে বলে আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নৌবাহিনীর 8টি জাহাজ ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। এই 8টি জাহাজে করে 1645 জন রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে যতটুকু জানা গেছে যে দেশীয় এনজিও যারা আছেন তারা 14 দিনের খাবার তাদের দেয়া হবে, তারা তাদের দিবেন এবং তারপরে কিন্তু সেখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে এবং সব ধরনের খাবার মজুত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের ত্রাণের মাধ্যমে তারা নিজেরাই তাদের যে রান্নাঘর তৈরি করা হয়েছে, আলাদা করে রান্নাঘর তৈরি করা হয়েছে, সেখানে তারা রান্না করে খেতে পারবেন। আর যে বিষয়টি আছে ইতিমধ্যে 22টি এনজিও ভাষাঞ্চল পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু সেখানে 66 মেট্রিক টন খাবার মজুত করেছে এবং যেই 3টি ওয়্যার হাউস সেখানে ভাষাঞ্চলে নৌবাহিনী নির্মাণ করেছে সেখানে কিন্তু এই 1 লাখ রোহিঙ্গাদের জন্য 3 মাসের খাবার মজুত করা সম্ভব। আর যেই জাহাজে করে যাবে নৌবাহিনী সেই জাহাজটি আমরা একটু আপনাদের দেখাতে চাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে রোহিঙ্গা যারা আছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে অগ্রসর হচ্ছে জাহাজের দিকে। নৌবাহিনীর 8টি জাহাজ এখানে প্রস্তুত রয়েছে এবং সেই 8টি জাহাজে করেই তাদের ভাষাঞ্চলে নিয়ে যাওয়া হবে। চট্টগ্রামের এই পতেঙ্গা পয়েন্ট থেকে নৌবাহিনীর জাহাজে ভাষাঞ্চলে যেতে যে সময়টি লাগে সেটি প্রায় 3 ঘন্টার মতন এবং নৌবাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু রোহিঙ্গা যারা আছেন তাদের স্বাস্থ্য করোনা টেস্ট করা হয়েছে গতকাল রাতে এবং গতকাল থেকেই কিন্তু এই প্রক্রিয়াটি শুরু হয়েছে। গতকালকে কক্সবাজার উখিয়া যে অস্থায়ী মাঠটি আছে সেখানে কলেজ মাঠের ওখান থেকে প্রায় 23টি বাসে করে তাদের গতকালকে নিয়ে আসা হয় এবং তাদের রাখা হয় গতকাল রাতে চট্টগ্রাম ট্রানজিট পয়েন্টে, অস্থায়ী ট্রানজিট পয়েন্টে এবং সেখান থেকেই তাদের মূলত জাহাজে তোলা হচ্ছে। আজকে সকালে তার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং যেই রোহিঙ্গা আছে আপনি জানেন যে এটি দীর্ঘদিনের এবং রোহিঙ্গার সমস্যা দীর্ঘায়িত হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি পুরো কক্সবাজার এলাকায় কিন্তু নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। শুধুমাত্র নিরাপত্তা যদি বলি তাও ভুল হবে, সেখানে আর্থ সামাজিক উন্নয়নের ব্যাহত হচ্ছে এবং যেই বিষয়গুলো আছে সেখানে বাজারের দ্রব্যমূল্যও কিন্তু বেড়ে গেছে এই রোহিঙ্গাদের আসার কারণে এবং বাংলাদেশ সরকার পক্ষ থেকে কিন্তু এই প্রকল্পটি 2017 সালে নেওয়া হয়েছে নভেম্বরের দিকে এবং সেটি আপনি দেখতে পাচ্ছেন তারা রোহিঙ্গাদের সব ধরনের স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিত করার জন্য কিন্তু তাদের লাইফ জ্যাকেট পরানো হচ্ছে এবং এটি আর কিছুক্ষণের মধ্যে 1645 জনের কথা বলছিলেন, এর মধ্যে নারী এবং পুরুষের অনুপাত আসলে কেমন এবং তাদেরকে কি একসাথে নিয়ে যাওয়া হবে নাকি ধাপে ধাপে আজকে নিয়ে যাওয়া হবে? আপনি যদি একটু ছবিটি দেখেন, যেই ছবি আমরা দিচ্ছি লোপা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা জাহাজের ভিতরে সারিবদ্ধভাবে বেঞ্চে বসা আছে, লাইফ জ্যাকেট পরানো হয়েছে তাদের। নৌপথে তাদের পুরোটা নিয়ে যাওয়া হবে, তার জন্য সব ধরনের ঝুঁকির মোকাবেলা করার জন্য সব ঝুঁকি মোকাবেলা করার জন্য তাদের লাইফ জ্যাকেট পরানো হয়েছে। আর যেটি বলছিলাম, এই ভাষাঞ্চলে স্থানান্তরের পরিকল্পনা সরকারের আগের থেকেই ছিল এবং যেহেতু কক্সবাজারের নিরাপত্তার ঝুঁকি বাড়ছে সেই অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন এর কোনো বিকল্প আসলে নেই। রোহিঙ্গাদের এখন ডিসেন্ট্রালাইজ করাটা একটি সময়ের দাবি হয়ে গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারে শুধুমাত্র মানব পাচার বা ইয়াবা পাচার বেশি বেড়ে যায়নি। এই যেই আশ্রয় ক্যাম্পগুলো আছে সেখানে কিন্তু নানা ধরনের অপকর্ম হচ্ছে এবং আমরা দেখেছি গত 3 মাসে প্রায় অন্তঃকলহের নিজেদের রোহিঙ্গাদের 2 গ্রুপের সংঘর্ষে প্রায় 22 জনের মতন মারা গেছে এবং সেই বিষয়টি মাথায় রেখেই মূলত যেহেতু রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হচ্ছে, মিয়ানমারের সাথে 2017 সালের চুক্তি হলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। আন্তর্জাতিক দাতা সংস্থারা মিয়ানমারের উপর চাপ সেইভাবে দিতে পারছে না, অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। সেটি মাথায় রেখেই বাংলাদেশ সরকার আসলে এই বিকল্প পথেই তাকে অগ্রসর হতে হচ্ছে এই সমস্যা যেহেতু দীর্ঘায়িত হচ্ছে। এবং ভাষাঞ্চলে কিন্তু 13,000 একর জমির উপরে নৌবাহিনী গত 3 বছরে অবকাঠামো তৈরি করেছে এবং সেখানে আন্তর্জাতিক মান যেটি আছে সেটি নিশ্চিত করা হয়েছে। 120টি গুচ্ছ গ্রামে প্রায় 1400-র উপরে ঘর আছে
এবং সেখানে কিন্তু 120টি শেল্টার হাউসও করা হয়েছে। সব ধরনের পরিবেশ দুর্যোগ মোকাবেলা করেই সেটি আন্তর্জাতিক মান রেখেই কিন্তু সেটি তৈরি করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন নৌবাহিনীর পক্ষ থেকে তাদের যে তথ্য, রোহিঙ্গাদের তথ্য আছে সেটি সংগ্রহ করা হচ্ছে। গতকাল রাতে তাদের চট্টগ্রামে যে অস্থায়ী ক্যাম্পটি আছে সেখানে নিয়ে আসা হয় এবং এই রোহিঙ্গাদের ইতোমধ্যেই আপনি জানেন যে রোহিঙ্গারা নানা ধরনের অপকর্মে যুক্ত হয়ে গেছে। নাফিসা, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমরা চলে যাচ্ছি সহকর্মী ইফতেখার ফয়সালের কাছে। ইফতেখার, রোহিঙ্গাদের জেটিতে আনা হয়েছে, আমরা দেখছিলাম নাফিসা দৌলা সেখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন। আপনি যেখানে আছেন সেখানে এখন কি সংখ্যক রোহিঙ্গা রয়েছে? তারা আসলে সবাই কি এরই মধ্যে জেটিতে উঠে পড়েছে কিনা? আসলে চট্টগ্রামের 3টি জেটিতে রোহিঙ্গাদেরকে জড়ো করা হয়েছে, সেখান থেকে তাদেরকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। আর মোট যেই রোহিঙ্গা যাবে সেটি হচ্ছে 1645 জন। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর পতেঙ্গার যে কোস্ট গার্ড জেটি, সেই জেটিতে। এখানে 418 জন রোহিঙ্গাকে 9টি বাসে করে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আনার পরে তাদেরকে এখানে অস্থায়ী যে তাঁবু টাঙানো হয়েছিল সেখানে কিন্তু তাদের রাখা হয়েছিল এবং তাদেরকে এখন কিন্তু জাহাজে তোলার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে এবং তাদেরকে লাইন ধরে জাহাজে তোলা হচ্ছে। এবং আমরা কিন্তু এখানে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন ধরনের শ্রেণী, বিভিন্ন বয়সের মানুষ দেখতে পাচ্ছি এবং সেখানে একেবারে নারী যেমন রয়েছেন, পুরুষও রয়েছেন এবং শিশুদেরও কিন্তু আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিন্তু দেখতে পেয়েছি। সেটির যদি আমি শতাংশও বলি, প্রায় 30% মতো সেটি বলা যায়। আর চট্টগ্রামের যেই 3টি জেটি, সেই 3টি জেটির মধ্যে কোস্ট গার্ড জেটি, পাশাপাশি আরআরবি যেটি হচ্ছে রেডি রেসপন্স বার্থ এবং চট্টগ্রাম বোট ক্লাব, এই 3টি জেটি থেকে মূলত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমাদের সঙ্গে যেই এখানে বিভিন্ন ধরনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে 10:30টার দিকে এখান থেকে মূলত তাদের যেই বহনকারী যেই জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো ছেড়ে যাবে এবং এখান থেকে 21টি জাহাজে করে তারা মূলত যাবেন। সেক্ষেত্রে কেবল যে সেখানে রোহিঙ্গারা যাবেন তেমনটি নয়, সেখানে সংবাদকর্মীরা যেমন যাচ্ছেন অনেকেই এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থার লোকজনও কিন্তু তারা সেখানে থাকবেন এবং স্কট সহ সব মিলিয়ে কিন্তু 21টি জাহাজে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং আমি এই মুহূর্তে জানতে চাই যে এর আগে আমরা শুনছিলাম যে রোহিঙ্গারা স্বেচ্ছায় সেখানে যেতে চাচ্ছেন না, কিন্তু আজ তো দেখা যাচ্ছে যারা স্বেচ্ছায় যাচ্ছেন তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। আসলে তাদের আগ্রহের মূল কারণ কি, সে সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? এখানে আসলে আমরা কিন্তু এখানে যারা রোহিঙ্গারা এসেছেন তাদের সঙ্গে কথা বলার তেমন আমাদের সুযোগ হয়নি, কিন্তু তাদেরকে আমরা দেখেছি তারা যখন বাস থেকে নামছিল তখনও কিন্তু তাদের মধ্যে আমরা দেখেছি যে খুব একটা উদ্বেগের মতো কিছু আমাদের চোখে পড়েনি। তবে এখন পর্যন্ত আমাদের সঙ্গে রোহিঙ্গা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যেটি কথা বলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে মূলত প্রথম থেকেই তাদের মধ্যে আসলে এই বিষয়টি নিয়ে এক ধরনের শঙ্কা ছিল, যেহেতু একটি নির্জন দ্বীপ, সেক্ষেত্রে কি হতে পারে এই ধরনের শঙ্কা ছিল। কিন্তু এরই মধ্যে রোহিঙ্গাদের প্রতিনিধি দলের অনেকেই সেখানে গিয়ে ঘুরে এসেছেন এবং এর বাইরে অনেক যে এনজিও কর্মীরাও কিন্তু সেখানে গেছেন এবং সেখান থেকে যারা ফিরে এসেছেন তাদের সঙ্গে আলাপের পর তারা বুঝতে পেরেছেন যে সেখানে যেই ঝুঁকির কথা তারা মনে করেছিলেন ততটুকু ঝুঁকি তারা মনে করছেন না, যার কারণে তারা রোহিঙ্গা যেই শিবিরগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটা গিঞ্জি পরিবেশে তারা থাকেন। তো সেই গিঞ্জি পরিবেশ থেকে তারা একটু ভালো জায়গায় যাবেন এবং সেটি মনে করে, যেহেতু তাদের কিছু প্রতিনিধি দল সেখানে গিয়েছিল তাদের মারফত তারা যতটুকু জেনেছেন এবং সেই হিসেবেই মূলত তারা মনে করছেন যে সেখানে গেলে তারা আরেকটু ভালোভাবে থাকতে পারবেন, সেজন্যই মূলত তারা যাচ্ছেন বলে আমাদেরকে রোহিঙ্গা সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা সেটি জানিয়েছেন। কিন্তু রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার আমাদের যেহেতু সুযোগ হয়নি, তাদের সঙ্গে কথা বলতে পারলে হয়তো সেই বিষয়টি আরো সুস্পষ্টভাবে জানা যেত। ইফতেখার ফয়সাল এবং নাফিসা দৌলা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিন্স মোল্লা ওরফে শাওন আহমেদ প্রিন্স প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঋণ পাইয়ে দেয়া, পুলিশ সহ নানা বাহিনী ও মন্ত্রণালয়ের চাকরি, বদলি পদায়ন থেকে শুরু করে জমি কিংবা পাওনা টাকা আদায়ের কথা বলেও করেছেন অর্থ আত্মসাৎ। আর এই কাজ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী ও মাগুরার প্রভাবশালী এক নেতার স্বজন পরিচয়ে। এভাবে 12 বছরে কয়েকশো ব্যক্তির কাছ থেকে হাতিয়েছেন কোটি কোটি টাকা। সাভারের ফার্মেসি ব্যবসায়ী প্রাণগোপাল করোনায় প্রধানমন্ত্রী তহবিল থেকে ক্ষুদ্র ঋণের ঘোষণা এলে আগ্রহী হন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী পরিচয়ে 50 লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে 2,70,000 টাকা হাতিয়ে নেন প্রিন্স।
আমি 2,70,000 টাকা দিছি ওনাকে। তারপরে দীর্ঘদিন ফোন করে আমাকে হুমকি দেখায়, পুলিশই দেখায়, অনেক কিছু হুমকি দেয়। তারপরে একসময় দেখে সে উধাও হয়ে গেছে। একই প্রলোভনে সাভারের নবীনগর থেকে 50-এরও বেশি ব্যক্তির কাছ থেকে নিয়েছেন প্রায় কোটি টাকা। প্রধানমন্ত্রী ফান্ডের থেকে লোন ছাড়ছে, তো আপনি 1.5 লাখ টাকা আমার সাথে আর কি কন্ট্যাক্ট হয়েছে যে 1.5 লাখ টাকা দিলে উনি 20 লাখ টাকা লোন নিয়ে দেবেন। এসব অভিযোগে বৃহস্পতিবার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রিন্সের দেয়া তথ্যে উত্তরার 11 নম্বর সেক্টরে তার খালার বাসায় অভিযানে যান গোয়েন্দারা। তবে প্রিন্সের খালার অভিযোগ, টাকা রাখা তো দূরের কথা, খালা খালুর নাম ভাঙিয়েও প্রতারণা করেছে সে। প্রিন্স নিজে জানাচ্ছেন 2008 সালে এ কাজে তার হাতেখড়ি ভগ্নিপতি নজরুলের কাছ থেকে। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করায় জেলও খাটতে হয় তাদেরকে। জেলের অন্য কয়েদিদের কাছ থেকে পান প্রভাবশালীদের নাম ভাঙিয়ে প্রতারণার আইডিয়া। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তৈরি করেন ভিজিটিং কার্ড। 3টি কার্ডে আলাদা আলাদা ফোন নম্বর দিয়ে শুরু হয় প্রতারণা। ভোটার আইডিতে প্রিন্স মোল্লা হলেও ভিজিটিং কার্ডের নাম শাওন আহমেদ প্রিন্স। গোয়েন্দা পুলিশ বলছে প্রভাবশালীদের নাম ভাঙিয়ে প্রতারণাই ছিল তার মূল পেশা। 12 বছরে অর্থ আত্মসাৎ করেছেন কয়েকশো ব্যক্তির কাছ থেকে। সে আমাদের কাছে দাবি করে যাচ্ছে যে একজনকে এই কাজগুলো করে দেওয়ার জন্য 95 লক্ষ টাকা দিয়েছে, আরেকজনকে দিয়েছে 16 লক্ষ টাকা, আরও কিছু মানুষকে বিভিন্ন অঙ্কে টাকা দিয়েছে, নিজেও অনেক অংশ টাকা সে জমা রেখেছে এবং খরচ করে ফেলেছে। তাতে মনে হয় এগুলো লক্ষ কোটি কোটি টাকারই একটা ট্রানজ্যাকশন ছিল। প্রতারণার টাকায় বিলাসী জীবনযাপন করতেন প্রিন্স। বিয়ে 3টি, বাসায় চলত নিয়মিত মাদক সেবনও। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে না চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিভাবে হবে চূড়ান্ত হয়নি তাও, তবে অনলাইনে নয়, পরীক্ষা সশরীরে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে জোরালোভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই মধ্যে 19টি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। 60টি কৃষি বিশ্ববিদ্যালয় গত বছর থেকেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে। তবে এই পদ্ধতিতে যাচ্ছে না ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি জানিয়ে দিয়েছে। করোনা সতর্কতায় 8টি বিভাগে একই সময়ে পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে জিপিএর ওপর প্রাপ্ত নম্বরও কমানো হয়েছে। কিন্তু বাকি 3টি বিশ্ববিদ্যালয় এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলছে করোনা ঝুঁকি এড়িয়ে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেটির পরিকল্পনা চলছে। আমাদের সিদ্ধান্তগুলো সামনে হবে ডিসেম্বরের পরে। আমরা এখনো এই সিদ্ধান্তগুলো এখনো আমরা নেই নাই। ভর্তি পরীক্ষা পদ্ধতি শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পরীক্ষা সংক্রান্ত উপকমিটি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এইচএসসির ফল প্রকাশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রক্রিয়াধীন আছে আমাদের অ্যাডমিশন সাব কমিটি, যেটা একটা আছে যে সেই সাব কমিটি গঠন হয়েছে। এখন সেই সাব কমিটির মিটিংটা হয়নি। মিটিংটা হলে পরেই আপনাদেরকে আমরা সঠিক তথ্যটা দিতে পারবো। গুচ্ছ পদ্ধতিতে যাওয়া 19 বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ করছে। এই কমিটি জানিয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের ওপর নেওয়া হবে পরীক্ষা। আগামী 19 তারিখে এই 19টি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের একটা সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হবে, যেখানে আমরা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিটি, উপকমিটি, সাব কমিটি, বিভিন্ন অর্থাৎ আমাদের পরীক্ষা সংক্রান্ত যে প্রক্রিয়াটা সেটা আমরা সেদিন থেকে শুরু করব। এইচএসসির ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু নতুন স্প্যান বসছে আজ, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবার মাওয়া প্রান্ত থেকে যুক্ত হবেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজুর, আজকে ঠিক কত নম্বর স্প্যান বসতে যাচ্ছে এবং সেতুর কত মিটার দৃশ্যমান হওয়ার আশা করছেন এবং কাজ কখন থেকে শুরু হতে পারে, বিস্তারিত জানাবেন। পদ্মা সেতুতে আজকে 40তম স্প্যান বসবে, অর্থাৎ আজকের স্প্যানটি যদি বসে যায় তাহলে আর একটি মাত্র স্প্যান বাকি থাকবে।
40তম স্প্যান বসানোর মধ্য দিয়ে মূলত সেতুর 6 কিলোমিটার পুরোপুরি 6 কিলোমিটার দৃশ্যমান হবে। আমরা যতটুকু জেনেছি গতকালকেই কিন্তু আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন যে চীনের যে অত্যন্ত শক্তিশালী যে ক্রেন তিয়ানই নামে যে ক্রেনটি, সেই ক্রেনে কিন্তু মাওয়ার যে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড, সেই ইয়ার্ড থেকে গতকালকে বিকেলের আগেই এই স্প্যানটি পিলারের কাছে আনা হয়েছে। পিলারের 12 এবং 11 নম্বর যে পিলারটি রয়েছে, এই দুই পিলারের মাঝখানে এই স্প্যানটি বসানো হবে এবং গতকালকে বিকেলে আনার পরেই সেখানে নোঙর করা হয়েছে। আমরা যেটি প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এটি 8:30 থেকে 9টার মধ্যে স্থাপন করার কথা ছিল, কিন্তু আসলে আজকে আমরা নদীতে এসেই দেখতে পাচ্ছি যে প্রচন্ড কুয়াশা। এই কুয়াশার কারণে যেহেতু অত্যন্ত স্প্যান বসানোটা বেশ খুব টেকনিক্যাল, খুবই সূক্ষ্ম কাজ, সুতরাং কোনো ধরনের কোনো একটু জটিলতা হেরফের হলেই অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সব দিক বিবেচনা করে যখন পুরোপুরি বসানোর উপযোগী হবে তখনই স্প্যানটি বসানো যাবে। তবে সেই হিসেবে বলা যায় যে যেহেতু রৌদ্র উঠে গেছে এবং কুয়াশাটাও আস্তে আস্তে সরে যাচ্ছে, আশা করা হচ্ছে যে এটি 10টার মধ্যেই বসানোর প্রক্রিয়া পুরোপুরি শুরু হবে বলে আমাদেরকে প্রকৌশলীরা বলছেন। এবং এই স্প্যানটি বসানো হয়ে গেলে আর মাত্র দুটি পিলার অর্থাৎ 13 এবং 12 নম্বর যে পিলারের যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটি বাকি থেকে যাবে। সর্বশেষ 41তম স্প্যানটি বসানো হলে পুরোপুরি 6.15 কিলোমিটারের যে সেতু, সেই পুরো সেতুটাই নদীর বুকে কিন্তু দৃশ্যমান হবে। দেখতে পাচ্ছেন জাজিরার যে প্রান্ত রয়েছে, জাজিরা প্রান্ত থেকে এই পর্যন্ত 32টি পিলারের উপর কিন্তু সবগুলো স্প্যান বসানো হয়ে গেছে এবং একই সঙ্গে স্প্যানগুলোর ভিতরে যে রেল স্ল্যাব, সেই রেল স্ল্যাবও বসানো হয়েছে এবং অনেক জায়গায় উপরে এখন পর্যন্ত প্রায় 3 কিলোমিটারের কিছু বেশি রোডওয়ে স্ল্যাব, অর্থাৎ যেটার উপর দিয়ে যানবাহন চলাচল করবে, সেগুলো বসানো হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে আমার সামনে ট্রেন দিয়ে একটি রোডওয়ে স্ল্যাব উপরে তোলা হচ্ছে। এটি মূলত 22 মিটারের একটি রোডওয়ে স্ল্যাব এবং এই মাওয়ার যে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে, সেই ইয়ার্ডে এই 22 মিটার রোডে স্ল্যাবটি তৈরি করা হয় এবং এই ভাসমান ক্রেনের সাহায্যে এগুলো এখানে এনে জড়ো করা হয়। আস্তে আস্তে এই ক্রেনগুলো দিয়ে, উপরে যে লিফটিং ক্রেনগুলো রয়েছে, সেই ক্রেন দিয়ে এই রোডে স্ল্যাব এবং রেল স্ল্যাবগুলো উপরে ওঠানো হয় এবং স্প্যানের উপর আস্তে আস্তে করে সেগুলো বসানো হয়। এবং এই টোটাল প্রায় সব মিলে রোডে এবং রেলওয়ে স্ল্যাব রয়েছে প্রায় 3,000-এর মতো। এই প্রত্যেকটি রোডে এবং রেলওয়ে স্ল্যাব কিন্তু সেখানে তৈরি করে এভাবেই এইগুলো স্থাপন করা হয়। এবং যেহেতু আজকে 40তম স্প্যানটি বসে যাচ্ছে, সুতরাং এটি একটি অন্যতম অর্জন বলা যায় পদ্মা সেতুর ক্ষেত্রে। যখন এই 40তম বসে যাওয়ার পরে একটি বাকি থাকবে, পুরোপুরি হলেই পুরোটা দৃশ্যমান হয়ে যাবে। তবে তারপরেও কিন্তু কাজ বাকি থেকে যাবে, যেহেতু যে ভায়াডাক্টগুলো রয়েছে, অর্থাৎ মাটি থেকে সেতুতে ওঠার মুখে যে ভায়াডাক্টগুলো, সেখানের কাজগুলো কিন্তু এখনো বাকি রয়েছে। এই কাজগুলো শেষ হলেই আশা করা হচ্ছে যে 2021 সালের যে ডিসেম্বরের লক্ষ্যমাত্রা রয়েছে, সেই ডিসেম্বরের মধ্যে এটি পুরোপুরি চালু করে দেওয়া সম্ভব হবে। পদ্মা সেতুর 40তম স্প্যান বসানোর তথ্য মাওয়া প্রান্ত থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। হঠাৎ করে অস্থির চট্টগ্রামের চালের বাজার। এক সপ্তাহে কেজিতে দাম বেড়েছে 6 থেকে 10 টাকা। এতে অনেকটাই দিশেহারা ভোক্তারা। ধানের দাম ও আমদানি শুল্ক বাড়ায় কারণ দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রামের চাকতাই সোভান সওদাগর রোডের পাইকারি চাল বাজারের দৃশ্য এটি। বাজারের প্রতিটি মোকামে যথেষ্ট চাল থাকলেও হঠাৎ করেই বেড়ে গেছে দাম। সপ্তাহের ব্যবধানে এখানে প্রতি কেজি চালে দাম বেড়েছে 6 থেকে 10 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। গত সপ্তাহ থেকে এ সপ্তাহ আর 4-5 টাকা 6 টাকা বাড়তি প্রতি কেজিতে। আমার খরচের থেকে দাম বাড়তি, সবকিছু খরচ আয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে। বাজারে আরো বাড়তি, আমরা কি করবো এটা নিয়ে অনেক কাস্টমারের সাথে তর্কাতর্কি হয়। ব্যবসায়ীরা বলছেন বাজারে পুরনো চালের চাহিদা বেশি হলেও সরবরাহ কম। তাদের দাবি ধানের দাম বেশি হওয়ায় কম দামে চাল বিক্রি করতে পারছেন না তারা। যেহেতু ধানের দামটা 900 টাকার থেকে ধানের দাম এখন বর্তমানে 1250 টাকা হয়ে গেছে। 28 চাউল যেটা আপনারা বলেন, এটার চাউল ধানটা এর হিসাবে আমাদের চাউল 50 টাকা আমাদের কস্টিং হয়ে যায় ধান। এছাড়া চালের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানিকারকদের শুল্ক হার কমানো ছাড়া কোনো উপায় দেখছেন না চাল ব্যবসায়ীরা। তাদের দাবি শুল্ক বাড়ায় আমদানিতে আগ্রহ কমেছে ব্যবসায়ীদের। আমরা আমদানিকারকও আবার এখানে লোকাল ব্যবসা করি, তো সরকার যদি 56% যেটা ট্যাক্স আছে, এটা যদি 28% যদি করে, তাহলে অন্ততপক্ষে চালের দাম কেজিতে 5 টাকা কমে যাবে।
চালের বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের তদারকি শুরু করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু জীবন ও সংগ্রামের আখ্যান পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে ভাস্কর্য তৈরি করছে সরকার। এবার সেটি স্থাপন করা হচ্ছে রাজধানীর দোলাইর পাড়ে। নির্মাণাধীন ভাস্কর্যের বেদি তৈরির কাজ প্রায় শেষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় চীনে নির্মাণ হচ্ছে ভাস্কর্যটি। এ কাজের তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক আখ্যান তুলে ধরতে ঐতিহাসিক কাল থেকেই ভাস্কর্য গড়ছে সারা বিশ্ব। জাতীয় বীর ও কিংবদন্তির কথা পরবর্তী প্রজন্মের জন্য লিপিবদ্ধ করা হয়েছে ভাস্কর্যে। মিশর, ইরাক, ইরান, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরবেও রয়েছে এমন স্থাপনা। ব্যতিক্রম নয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও। আমাদের দেশেও প্রাচীনকাল থেকেই আছে সে রেওয়াজ। তারই ধারাবাহিকতায় এবার নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। দোলাইর পাড় চৌরাস্তা থেকে পদ্মা সেতুমুখী ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মিলেছে মেয়র হানিফ ফ্লাইওভার। এর সামনেই চোখে পড়ে ত্রিপল ঘেরা এক সড়ক দ্বীপ। পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চল সহ দেশের নানা প্রান্তের মানুষ আসবে ঢাকায়। রাজধানীর প্রবেশদ্বার হিসেবেই দেখা হচ্ছে এই অংশটিকে। এখানেই স্থাপন করা হবে ভাস্কর্যটি। বেদির কাজে গিয়েছে অনেকটাই। এক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে গণপ্রাঙ্গণ ভাস্কর্যের মডেল। বেশিরভাগ মুসলমানের পৃথিবীতে যেই সব দেশ আছে তার যদি আমরা উদাহরণ দিই, তাহলে সেই উদাহরণ দিলে কোনো দেশ, বহু দেশেই তাদের জাতির জনক বা স্থপতির যারা আছেন তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের ভাস্কর্য নির্মিত হয়ে আছে। গণপ্রাঙ্গণে ভাস্কর্য হচ্ছে এবং এটা দিনকে দিন তার সংখ্যা বাড়ছে, এটা ইতিবাচক। জাতীয় জাদুঘরের সামনে নভেরা আহমেদের শিল্পকর্ম পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে সৈয়দ আবদুল্লাহ খালিদের অপরাজেয় বাংলা, টিএসসিতে শ্যামল চৌধুরীর রাজু ভাস্কর্য সহ নানা স্থাপত্যের প্রসঙ্গ টেনে মানের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রধান। আমি চাই ওপেন এয়ারে যে কোনো স্কাল্পচারের মান যেন প্রশ্নবিদ্ধ না হয়, এমন একটা পরিস্থিতি তৈরি করা হোক, সেটার স্থান, ওটার সাইজ, ওটার কোয়ালিটি, ওটার প্রেজেন্টেশন সব কিছু মিলিয়ে স্কাল্পচারটা, এগুলো সব দিক বিবেচনা করে স্কাল্পচারটা তৈরি হোক, এটাই চাই সবসময়। দেশের গৌরবময় অধ্যায়গুলো প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে দিতে সঠিক স্থানে মানসম্পন্ন ভাস্কর্য স্থাপনের গুরুত্ব অপরিসীম। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা যা থাকছে। বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি 15,10,000 ছাড়ালো। মোট আক্রান্ত 6,54,00,000-এরও বেশি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দোহায় খেলা শুরু রাত 10টায়। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 2,315 জন। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন দেশে গত কয়েক মাসের তুলনায় এখন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য শুধু আবহাওয়াই নয়, স্বাস্থ্যবিধি মানতে লোকজনের উদাসীনতাও দায়ী। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশের 118টি পরীক্ষাগারে 16,838 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,315 জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হল 4,71,739 জন করোনা রোগী। মারা গেছেন আরও 35 জন, এর মধ্যে 23 জন পুরুষ আর 12 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43 ভাগ। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি হল 6,748 জনের। বিশ্লেষকেরা বলছেন, এ অবস্থায় শুধু ভ্যাকসিনের আশায় বসে থাকলেই হবে না, এই মুহূর্তে সবার মাস্ক পরার কোনো বিকল্প নেই। আমরা শুনতে পাচ্ছি যে ইউকেতে ফাইজারের যে ভ্যাকসিন সেটি অ্যাপ্রুভ হয়েছে, আর আমাদের দেশে ভ্যাকসিন আসে সকলকে পেতে বেশ সময় লাগবে। সুতরাং আমাদের ভ্যাকসিনের কিন্তু এখন আমাদের মাস্ক। মনে রাখতে হবে, আমরা যদি এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলেই কিন্তু আমরা করোনাকে রুখতে পারবো। চিকিৎসকেরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত তারা। আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে অভিজ্ঞতাও। হাসপাতালের বিছানা প্রস্তুত রয়েছে, আইসিইউ বেড প্রস্তুত রয়েছে, অক্সিজেন সরবরাহ রয়েছে এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত যে ভ্যাকসিন, সেটা বাংলাদেশে আমাদের জনগণের জন্য আনার জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে একদিনে সুস্থ হয়েছেন আরও 2,593 জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,88,379 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজারের প্রথম ব্যাচের ভ্যাকসিন। পৌঁছানোর সাথে সাথেই সেন্ট্রাল হাবে নেওয়া হয়, তবে গোপনীয়তা রক্ষার্থে জায়গার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শীঘ্রই যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে ভ্যাকসিন বণ্টনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে তারা। এদিকে দ্বিতীয় দফার সংক্রমণ শুরুর পর একদিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ 2,766 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 2,10,000 মানুষ। সংক্রমণ ঠেকাতে 100 দিন মাস্ক পরার জন্য মার্কিনীদের আহ্বান জানাবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় 12,300-র বেশি মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 6.5 লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি 15,10,000 ছাড়ালো। মোট আক্রান্ত 6,54 লাখের বেশি। কিছুদিন কম থাকার পর ব্রাজিলে আবার বাড়ছে করোনার বিস্তার। একদিনের 776 মৃতের পাশাপাশি নতুন করে শনাক্ত হয়েছে 1,00,000 রোগী। রাশিয়ায় 550 মৃত্যুতে নতুন করে আক্রান্ত হয়েছেন 28,000 মানুষ। ইতালিতে বুধবার আরও 23,000 করোনা রোগী মিলেছে। বিস্তার রুখতে ক্রিসমাসে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এছাড়াও জার্মানিতে 22,000, পোল্যান্ডে 14,000, ফ্রান্সে 12,000, তুরস্কে 32,000, ইরানে 13,000 রোগী পাওয়া গেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতনচন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ। চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। স্বজনেরা জানান, আগে থেকে কিডনি, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন প্রফুল্ল। কোভিড সংক্রমণ শনাক্ত হওয়ায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রায় 2 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। সকালে কুণ্ডেশ্বরী ঔষধালয় প্রাঙ্গণে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। প্রফুল্ল রঞ্জন সিংহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী। সংবাদের এ পর্যায়ে আমরা জেনে নেব এই সপ্তাহের বাজার দর। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শাহিদ আহমেদ, বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন আমাদের সাথে। শাহিদ, আজকে আপনি কাঁচা বাজার থেকে শুরু করে আলু পেঁয়াজের দাম কেমন দেখছেন? এবং আমরা সংবাদে দেখিয়েছি যে হঠাৎ করেই চট্টগ্রামে চালের দাম বেড়ে গেছে কেজিতে 6 থেকে 10 টাকা পর্যন্ত। তার প্রভাব কি এরই মধ্যে পড়তে শুরু করেছে কিনা? দেখুন, দুটি বিষয় আমি আপনাকে জানাবো। তার প্রথমটি হচ্ছে সবজির বাজারটা, যেহেতু এখন শীত মৌসুম এবং পর্যাপ্ত পরিমাণ সবজি বাজারে আসছে, সেই তুলনায় বলা যায় শীতের সবজি আসাতে বাজারে স্বস্তি ফিরেছে। ঠিক এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাকে দেখি, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সাধারণ বাজারে আগমনও বেশি এবং তারা একসাথে যে সাপ্তাহিক বাজারও করে নিচ্ছেন একসাথে। তবে সবজির বিষয়টা যদি আপনাকে বলি, বেশিরভাগ সবজির দাম তো কিন্তু গত সপ্তাহের তুলনায় একই রকম আছে, অর্থাৎ না বাড়লেও কিছুটা হলেও কমেছে। এবং তবে আলুর দামটাও কিন্তু অনেক বেশি কমেছে। গত সপ্তাহে যে নতুন আলু বাজারে এসেছিল সেটা 100 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, আজকে সেটা 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে, বেগুন মানভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজিতে, টমেটো 100 টাকা কেজিতে। অর্থাৎ ব্যবসায়ী যেটা বলছেন, ঢাকার বাইরে অন্যান্য জেলা থেকে পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহটা ভালো, সেটা প্রভাব পড়ছে বাজারে। সামনে আরও সরবরাহটা আসলে এই প্রভাবটা আরও বেশি পড়বে। তবে একটু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে চালের বাজারে, যেটা আপনি বলেছেন চট্টগ্রামের চালের দাম বেড়েছে, সেই শুধু চট্টগ্রাম না, এটার প্রভাবটাও রাজধানী সহ সারা দেশেই পড়েছে। এখানে যারা চাল ব্যবসায়ী আছে তারা যেটা বলছে যে মূলত মিল মালিকদের সিন্ডিকেটের কারণে, যদিও যেটা বরাবরই বলা হয়, সরকারের পক্ষ থেকে বলা হয় যে কোনো সিন্ডিকেট কাজ করছে না, সেটার জন্য সরকার তদারকি বাড়াচ্ছে, কিন্তু বাস্তব কোনো প্রতিফলন কিন্তু বাজারে লক্ষ্য করা যায় না। আমি কিছুক্ষণ আগে বাজারে যারা চাল ব্যবসায়ী তাদের সাথে কথা বললাম, মিনিকাট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 58 থেকে 61 টাকা কেজি দরে, যেটা মোটা চাল যে 28 জাতের চাল সেটা বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে, এবং রাজির চাল বিক্রি হচ্ছে 60 থেকে 62-63 টাকা কেজি দরে। এর আগে যেহেতু জানেন যে সরকার কিন্তু খাদ্য মন্ত্রণালয় থেকে মিল মালিকদের সাথে বৈঠকে যে মিলগেটের চালের দামটা নির্ধারণ করে দিয়ে হয়েছিল 2575 টাকা, যে সরু চালের বস্তাটা, কিন্তু সেই বস্তাটা কিন্তু কোনোভাবেই মিল গেট থেকে সেই নির্ধারিত দামে পাচ্ছে না বলে ব্যবসায়ীদের অভিযোগ। সেটা প্রভাব পড়ছে রাজধানী সহ সারা দেশের চালের বাজারে। মূলত এক কথা যদি বলা হয়, চালের বাজারে অস্থিরতা থাকলেও স্বস্তি রয়েছে সবজির বাজারে।
শাহিদ আহমেদ জানাচ্ছিলেন বাজার দর নিয়ে। টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় দাঁড়িয়ে থাকা বাসের অন্তত 6 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বা সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন, ঠিক কতজন আহত হয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার বর্তমান অবস্থা জানাবেন। মামুনুর, আমাকে শুনতে পাচ্ছেন? মামুনুর, টাঙ্গাইলে যে দুর্ঘটনা ঘটলো সেখানে যে কয়জন আহত রয়েছেন তাদের শারীরিক অবস্থা, সার্বিক পরিস্থিতি জানাবেন এবং তারা এখন কোথায় রয়েছেন বিস্তারিত জানাবেন। তারা যারা আহত হয়েছে সড়ক দুর্ঘটনায় তারা মির্জাপুর কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজে আছে, সেখানে চিকিৎসাধীন আছে। তাদের ভিতরে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। আমি যদি এই সড়ক দুর্ঘটনার কথাটি বলি, এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের মির্জাপুর উপজেলা কুর্নি নামক স্থানে। এখানে একটি বাস নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে থেমেছিল উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী। ঠিক পিছন থেকে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয় এবং এই দুর্ঘটনাটি ঘটে। তো আমরা যেটা জানতে পেরেছি পুলিশের কাছ থেকে, তারা যেটা যেমনটি জানিয়েছে যে গাড়ির ভিতর থেকে 4টি মৃতদেহ উদ্ধার করা হয়, বাকিদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো 2জনকে মৃত ঘোষণা করে। অর্থাৎ মোট নিহতের সংখ্যা কিন্তু 6, আর এই মুহূর্তে আহত আছে 5 জন। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, ঠিক এর পিছনে এই যে মানুষের যে জটলা, এর পিছনেই এই বাসটি দাঁড়িয়ে ছিল, আর ট্রাকটি পিছন থেকে এসে মেরে দিলে এই দুর্ঘটনাটি ঘটে। যদিও এই মিনিট 2 আগে বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ এবং মির্জাপুর থানা পুলিশ, তারা বাসটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। এবং অল্প কিছুক্ষণের মাঝে আপনি জানেন যে এটা 4 লেন রাস্তা, দুপাশ দিয়ে যানবাহন চলাচল করে। দীর্ঘ সময় এই পাশে যান চলাচল বন্ধ ছিল, এখন যান চলাচল শুরু করার জন্য এখানে বাসটি উদ্ধার করে তারা নিয়ে গিয়েছে। আর নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ের মাঝে আমরা নিহতদের পরিচয় এবং আহতদের পরিচয় আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। মূলত এই হচ্ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের মির্জাপুরের সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত এবং 5 জন আহতের সর্বশেষ তথ্য। টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বরিশালে স্বাস্থ্য সহকারীদের টানা কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে শিশুদের টিকাদান কর্মসূচি। বিপাকে গর্ভবতী নারীরাও। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে হুঁশিয়ারি দেওয়া হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। 17 দিন বয়সী সন্তানের প্রথম টিকার জন্য ইপিআই এর টিকা কেন্দ্রে এসেছিলেন বরিশালের চরকাওড়ার হালিমা খাতুন, কিন্তু স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে সেবা না পেয়েই ফিরতে হয়েছে। কেবল হালিমা খাতুন নন, স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। দূর দূরান্ত থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসে নিরাশ হতে হচ্ছে গর্ভবতী নারীদের। আর এখন তো অসুবিধা, এই যে টিকা দিতে পারে না, এই যে বাচ্চাগুলো সবাই গড়িয়ে যায়। অনেক গর্ভবতী মহিলারা আসে, ওনাকে টিকা দেয়, ওটা অনেক সুযোগ সুবিধা পায়, যেমন দূরে যাওয়া লাগে না। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে অচল অবস্থা দেখা দিয়েছে বরিশালে 2580টি টিকা কেন্দ্রে। সিভিল সার্জন বলছেন, দ্রুত কাজে যোগ না দিলে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ আমাদের সাথে আছে, তারা কাজ করছে, আর একটা গ্রুপকে আমাদের মোটিভেশন করার চেষ্টা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তারা যদি কাজ না করে তাহলে তাদের ব্যাপারে আমাদের ব্যবস্থা বলতে শোকজ এবং করার জন্য বলা হয়। তবে আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। গ্রেপ্তার করা হোক, আমাদের চাকরিচ্যুত করার ভয় দেখা, তাতে আমরা পিছপা হব না। আমরা সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারী, সহস্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকরা সবাই আমরা একত্রিতভাবে এই আন্দোলনে আছি। বেতন বৈষম্য দূর করা সহ 4 দফা দাবিতে 26 নভেম্বর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জে 3টি শুল্ক স্টেশন দিয়ে আবারও কয়লা আমদানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকের মধ্যে। করোনা মহামারীর মধ্যেই নভেম্বরের প্রথম সপ্তাহে ভারত থেকে স্বল্প পরিসরে আমদানি শুরু হয়, তবে স্থায়ীভাবে কয়লা আমদানির দাবি ব্যবসায়ীদের। পরিবেশবাদীদের মামলার জেরে 2014 সালের 19 এপ্রিল মেঘালয় রাজ্যে কয়লা ও চুনাপাথর রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতীয় আদালত। এরপর নিয়মিত আমদানি প্রায় বন্ধ হয়ে যায়, তবে শর্ত সাপেক্ষে মাঝে মাঝে কয়েক মাসের জন্য আমদানির সুযোগ দেয়া হয়।
সম্প্রতি আবারও আমদানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে, ব্যবসায়ী এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের শান্তি বিরাজ করছে। এলচি বন্ধ আছেন ভারত থেকে, এখন চলছে, এটা পার্মানেন্ট হলে আমরা লাগে সুবিধাও। আমদানি শুরু হওয়ায় বেড়েছে কাজ, এতে ব্যস্ত হয়ে পড়েছেন শুল্ক স্টেশনের শ্রমিকেরাও। গতদিন আমরা কয়লাবদ্ধ আছি, আমরা খুব কষ্ট করে চলছি। খোলাতে গিয়া কয়লা মনে হলো আমরা অনেক ভালো চলতে পারি, সেটা আমরা সাইডে বন্ধ হইতো না। তবে আমদানি শুরু হলেও কতদিন চালু থাকবে তা নিয়ে অনিশ্চয়তার কথা বললেন রাজস্ব কর্মকর্তা। আমরা ব্যবসায়ীদের মাধ্যমে যা জানতে পারি, এই ধরনের কোনো নাই। কয় মাসের জন্য দিচ্ছে এটা কোনো ঠিক না, চলতেছে আর কি। কারণ এটা কতটা সঠিক টাইম তো আমরা জানাই। আমদানিকারকেরা বলছেন কয়লা আমদানি স্থায়ী করার জন্য সরকারের সহযোগিতা দরকার, তাহলে ব্যবসায়ীরা লাভবান হওয়ার পাশাপাশি সরকারও পাবে বিপুল অঙ্কের রাজস্ব। বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমার অনুরোধ, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে যাতে এটা আলোচনা করিয়া পার্মানেন্টলি খোলার জন্য যে মাইনিংয়ের অর্ডার যে তারা চাইছে তারা কোর্টে, এটা যাতে পার্মানেন্ট করে, যাতে কোর্টে এটা মাইনিং অর্ডারটা হয়ে যায়। মাইনিং অর্ডারটা হয়ে গেলেই আমাদের ব্যবসাটা পার্মানেন্ট হবে। 1991 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া, চারাগাঁও ও বাগড়ি শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। পরে শুরু হয় চুনাপাথর আমদানি, এতে কর্মসংস্থান হয় প্রায় 30,000 শ্রমিকের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এক বছর আগেও বেশিরভাগ ঘরবাড়ি ছিল কাঁচা ও আধা পাকা, আর এখন সেখানে সারি সারি দৃষ্টিনন্দন ভবন। বলছি নারায়ণগঞ্জের 2500 উপজেলার 7 গ্রাম ইউনিয়নের পাঁচরুখি, ছনপাড়া ও মাইজপাড়া গ্রামের কথা। অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণের পরই বদলে গেছে এখানকার আর্থসামাজিক অবস্থা। ঢাকা সিলেট মহাসড়কের পাশে 2500 উপজেলার 7 গ্রাম ইউনিয়নের পাঁচরুখি, ছনপাড়া ও মাইজপাড়া গ্রাম। এখানকার নতুন নতুন বাড়ি দেখলে যে কারো মনে হবে যেন মফস্বল শহরের কোনো আবাসিক এলাকা। গ্রামীণ পরিবেশে সুন্দর এসব ভবন নজর কাড়বে যে কারো। অথচ এক বছর আগেও দৃশ্য এমন ছিল না। এখানকার বেশিরভাগ মানুষের পেশাই কৃষি, অল্প কিছু মানুষ ব্যবসায় জড়িত, চাকরি বা প্রবাসে আছেন খুব কম সংখ্যায়। বাসিন্দারা জানান, জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণের পর থেকেই বদলে গেছে গ্রামের চিত্র। অধিগ্রহণের টাকায় অনেকেই গড়ে তুলেছেন বাড়ি, যেখানে নিজেরা থাকার পাশাপাশি ভাড়া দিচ্ছেন অর্থনৈতিক অঞ্চলের কর্মীদের। আবার অনেকে জমির টাকায় বাড়িয়েছেন ব্যবসার পুঁজি। তো শ্রমিক আসলে ঘরদুয়ার নতুন নতুন হইতেছে, হবে আরো হইলে দেখা গেছে ওই লোকগুলো কিন্তু এই দেশেই বসবাস করবে, তখন কিন্তু আমরা যারা গ্রামবাসী আছি তারা কিন্তু আরো উপকৃত হব। এলাকার মানুষেরও কর্মসংস্থান বাড়ছে এবং এলাকার বাইরের অনেক লোকও আনাগোনা হচ্ছে এবং এলাকার মানুষ ভাড়ার মাধ্যমে মোটামুটি অনেক ডেভেলপ হচ্ছে। গ্রামে গড়ে উঠেছে কিন্ডারগার্টেন স্কুল, চালু হচ্ছে ব্যাংকিং সেবাও, আয় বেড়েছে অটো চালক সহ বিভিন্ন পেশার মানুষের। আগে এলাকার মানুষ কম ছিল, এলাকার ভাড়াও কম হইতো, এখন এলাকার বাইরের লোক আছে, বাইরের লোকের বিদায় আমাদের ইনকাম ভালো। যারা টাকা পয়সা পাইছে এরা বাসা বাড়ি করতেছে বা বিভিন্ন সাইডে দোকানপাট রাখছে বা বাড়িঘর রাখছে। স্থানীয়দের দাবি, কিছু মানুষ ক্ষতিরও শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থানের দাবি করেন তারা। বেশি পরিমাণ জমি ছিল, তারা বেশি টাকা পাইছে, তাদের জন্য উপকৃত। আর কিছু কিছু লোক আছে নিঃস্ব হয়ে গেছে, যাদের অল্প জমি ছিল তারা থেকে যেই টাকা পাইছে অন্য জায়গায় গিয়ে বাড়ি করার মতো, জায়গা কেনার মতো টাকা পায় নাই। অর্থনৈতিক অঞ্চলের জন্য এরই মধ্যে প্রায় 600 একর জমি অধিগ্রহণ করেছে সরকার। নেওয়া হবে আরও প্রায় 400 একর। পুরো অধিগ্রহণ শেষ হলে ভাগ্য বদলাবে আরও অনেক মানুষের। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আশা, কারখানা চালু হলে আমূল বদলে যাবে পুরো এলাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, 2500, নারায়ণগঞ্জ। মাগুরায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গবাদি পশু। গত এক সপ্তাহে সদর উপজেলার বারাশিয়া গ্রামে মারা গেছে অন্তত 25টি গরু। অসুস্থ আরও অনেক, অথচ চিকিৎসা পাচ্ছে না তারা। এ অবস্থায় উদ্বিগ্ন এলাকাবাসী, জেলা পশু সম্পদ বিভাগের কর্মকর্তারা বিষয়টি কেবল মনিটরিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। দিন 7 আগে মাগুরার বারাশিয়া গ্রামের মিরাজ হোসেনের খামারের সবচেয়ে দামি গরু অসুস্থ হয়ে মারা যায়। গত বুধবার রাতে হঠাৎ করেই মারা যায় একই গ্রামের মোটারি বেগমের একটি গাভী। কষ্টে লালন পালন করা গরুর হঠাৎ মৃত্যুতে দিশেহারা তারা। কিছুই নেই আমার, ভালো গরু অর্ধেক নাতি
গত এক সপ্তাহে বারাশিয়া গ্রামের বাবর আলী, বাচ্চু ফকির, মাসুম, রুবেল সহ 11 পরিবারের 25টি গরুর মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে জানেন না গরুর মালিকরা। ওই গ্রামে অজানা রোগে আক্রান্ত আরও শতাধিক গরু, তবে লালাঝরা, জ্বর, শক্ত চোয়াল, খাওয়া বন্ধ করে দেওয়ার মতো উপসর্গ রয়েছে তাদের। 25টা গরু হঠাৎ করে মারা গেছে, এই রোগের কোনো ট্রিটমেন্ট দিতে পারতেছি না, কিন্তু এখন কি করব আমরা? গরু শীতে থেকে কাঁপতেছে আর মানে চওলাটা কিছু খেতে পারতেছে না। গরু গায়ে জ্বর, হয় চুপা আটে গেছে, চলটা আটে গেছে, কোনো খাবার দাবার খাচ্ছে না। একের পর এক মৃত্যুতে পশু সম্পদের দ্বারস্থ হন গরুর মালিকরা, তবে তারা কোনো সুরাহা করতে পারেননি। আমরা কি রোগ এটা নির্ণয় করতে পারি না, তবে সিমটোমেটিকভাবে আমরা যে সিমটম দেখা গেছে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়েছি এবং আবারও বিকালবেলা আমরা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সম্প্রসারণ এবং স্বাস্থ্যকে পাঠাবো, তারা খোঁজ খবর নেবে এবং এ বিষয়ে আমরা এলাকায় খোঁজ খবর রাখছি। প্রাণী সম্পদ বিভাগ বিষয়টি মনিটরিং করছে, তবে আক্রান্ত গবাদি পশুর নমুনা সংগ্রহ করে রোগ নির্ণয়ের দাবি জানান ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। র্যাঙ্কিং পার্থক্য, শক্তিমত্তার বিচারে অনেক এগিয়ে কাতার, তার উপর খেলা তাদের মাঠে। হারানোর কিছু নেই, আর তাই বিশ্বকাপ বাছাইয়ের বড় ম্যাচের আগে উপভোগের মঞ্চে শিষ্যদের উজ্জীবিত রাখছেন যে হেড কোচ জেমিরে। আর প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে জামাল ভুঁইয়া। টিম পারফরমেন্সে পয়েন্ট নিয়ে ফিরতে চান অধিনায়ক। দোহার আল খলিফা স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 10টায়। কাতার ম্যাচের সূচি ঠিক হয় হঠাৎ করেই। নেপালের বিপক্ষে মুজিব বর্ষ সিরিজে প্রস্তুতির প্রথম পর্ব সেরে নেয় বাংলাদেশ। কাতারে এসে সপ্তাহ খানেক অনুশীলন আর 2 প্রীতি ম্যাচ খেলে মানিয়ে নেওয়া গেছে, বেড়েছে লড়াইয়ের আত্মবিশ্বাস। পরীক্ষাটা র্যাঙ্কিংয়ের 59-এ থাকা দলের বিপক্ষে, যারা বিশ্বকাপের আয়োজক। সেখানে 184-তে থাকা বাংলাদেশের পক্ষে বাজি ধরার অবকাশ কোথায়? মূল দায়িত্ব রক্ষণভাগের তপু বিশ্বনাথদের জন্য কাজটা কঠিন। মাঝ মাঠে জামালের সাথে জমতে হবে সোহেল মানিকের রসায়ন, আর হুট করে সুযোগ এসে গেলে তা কাজে লাগানোর দায়িত্বটা সাত জীবনদের ওপরে। মূল কথা, দল হয়ে খেলার লক্ষ্য পূরণ হলেই মাঠে ভালো কিছু সম্ভব। অধিনায়ক জামালও আছেন সেই অপেক্ষায়। 4টা ম্যাচ খেলছি আমরা, so now fitness level is very good and সবাই এখন মানে সবাই মোটামুটি ফিট আছে 100%। সবাই মিস্টেক করতে পারে, এটা শুধু ডিফেন্ডার না, মিডফিল্ড করতে পারে, স্ট্রাইকার করতে পারে, সবাই মিস্টেক করতে পারে, কিন্তু we have to reduce our mistakes। করোনা মুক্ত হয়ে শেষ বেলায় যুক্ত হয়েছেন হেড কোচ জেমিরে। তাকে পেয়ে দলের মনোবলও বেড়েছে। এই কম সময় শিষ্যদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন জেমি। The boys have trained really well the last 5 weeks. কাতার এশিয়ার চ্যাম্পিয়ন, নিঃসন্দেহে শক্তিশালী দল। ওদের প্রেসিং ফুটবলের সামনে আমাদের রক্ষণের পরীক্ষাটা কঠিন হবে। চাপমুক্ত থেকে পারফর্ম করলে ফল আমাদের পক্ষে আসতে পারে। প্রত্যাশা একটাই, ছেলেরা সেরাটা দিয়ে ম্যাচ উপভোগ করুক। 5 দলের গ্রুপে তলানিতে বাংলাদেশ। ভারতের মাটিতে ড্র একমাত্র প্রাপ্তি। বিপরীতে 5 ম্যাচে 4 জয় শীর্ষে কাতার। ওদের 1 ড্র ভারতের বিপক্ষে ঘরের মাটিতে। ওই ম্যাচের অভিজ্ঞতা মনে রেখেই বাংলাদেশ পরীক্ষায় সতর্ক স্বাগতিকেরা। আল খলিফা স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতার মাত্র 20% থাকবে গ্যালারিতে। প্রবাসী বাঙালিদের সুযোগ কম। করোনা সতর্কতায় বাড়তি ঝুঁকি নিতে চায়নি আয়োজকেরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।